হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি কেরিয়ার গ্রো একাডেমি। আগের দিন আমরা কি পড়েছিলাম যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ইন্ডিয়াতে এলো সেটা আমরা পড়েছিলাম। আজকে আমরা জানবো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা বা ইংল্যান্ডের লোকরা কিভাবে তোমার ইন্ডিয়াতে আসলো এবং যাত্রা আমাদের স্টার্ট হলো। এই ঘটনাটা পুরো জানার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ডে স্টাডি করবো। দেখো, ব্যাকগ্রাউন্ডে আমি একটা ছবি এঁকে রেখেছি। এখানে দেখো, ইন্ডিয়াতে আগে থেকে পর্তুগিজরা ছিল। ইন্ডিয়া থেকে একটা পর্তুগিজদের জাহাজ, যারা তোরা ব্যবসা করতো, সেই জাহাজটা নিয়ে ইন্ডিয়া থেকে পর্তুগালের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় কি হয়, সমুদ্রের মাথায় তোমার কি হয়, ফ্রান্সিস ড্রেক্স নামে একজন ব্যক্তি, যে জলদস্যু ছিল, সে কি করে তোমার 1580 সালে তাদের এই পুরো জাহাজটাকে ক্যাপচার করে। এবং ক্যাপচার করার কারণে কি হয়, তাহলে পর্তুগিজরা এই সময় যে ইন্ডিয়াতে এসেছিল, যে ম্যাপ ট্যাপ গুলো পেয়েছিল আসার, যে কেপ অফ গুড হোপ হয়ে যারা এসেছিল, এই যে পুরো আফ্রিকাকে কভার করে, সে পুরো ম্যাপও পায় এবং তার সাথে প্রচুর ধন সম্পত্তিও কিন্তু পায়। এবার কি হয় তোমার, যে ইংল্যান্ডের লোকদের কাছে এটা কিন্তু একটা বিশাল কি একটা অ্যাচিভমেন্ট, যে 1580 সালে তারা কিন্তু এটা পেয়ে যায়। এবং তারপরে কি হয়, ফ্রান্সিস ড্রেক পুরো তোমার কি হয় ওয়ার্ল্ডে তোমার কি করতে থাকে, তোমার ঘুরতে থাকে সেই ম্যাপের সাহায্যে। এবার দেখো সেকেন্ড ঘটনা, দেখো এখানে লেখা আছে 1588 সাল, যেখানে কি হয় তোমার স্প্যানিশ আর্মাডা ডিস্ট্রয় হয়। এই যে ঘটনাটা দেখো, 6টা আমি লিখে রেখেছি এখানে। ইন 16th সেঞ্চুরি কি হয় তোমার, ইউরোপে রিলিজিয়াস টেনশন শুরু হয়, মানে রিলিজিয়াস ধার্মিক ক্ষেত্রে তোমার কি হয়, নানা রকমের সমস্যা তৈরি হয়, যেখানে দুটো ধর্মতে ভাগ হয়ে যায় ওদের ইউরোপ। একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, একটা হচ্ছে ক্যাথলিক। এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে স্পেন এবং ইংল্যান্ড কিন্তু ছিল ক্যাথলিকদের মধ্যে আসতো, এবং ক্যাথলিকদের মধ্যে আসার কারণে কি হতো, স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে তোমার সম্পর্ক প্রথম থেকে ভালোই ছিল। এবার সাল 1527 সাল, যে সময় তোমার কি হয়, আমি লিখে রেখেছি দেখো তোমার, যে স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে তোমার কি হয়, সম্পর্ক ভালো ছিল। কিন্তু এখানে একটা ঘটনা কি হয়, যে কুইন এলিজাবেথ ফার্স্ট সেই সময় তোমার কি হয়, রানী বা মহারানীর চার্জ নেয়। এই মহারানীর চার্জ নেওয়ার কারণে কি হয়, এই যে স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে সম্পর্ক তোমার খারাপ হয়। কিভাবে, যে কুইন এলিজাবেথ ফার্স্ট ছিল, সে তোমার বিলং করতো প্রোটেস্ট্যান্ট তোমার ধর্ম দিক থেকে। যেহেতু প্রোটেস্ট্যান্ট ধর্ম ক্যাথলিকদের ধর্ম থেকে তোমার কি আলাদা, যার কারণে কি হয়, এবার ইংল্যান্ড এবং স্পেন তোমার কি হয়, মুখোমুখি সংঘর্ষে চলে আসে। এবার এই ঘটনার এক্সটেনশন কিভাবে হয় দেখো, যখন 1588 সাল হয়, তখন কি হয় তোমার, এই যে স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ শুরু হয়। এবং যুদ্ধ শুরু হওয়ার কারণে কি হয়, স্পেনের একটা যুদ্ধ জাহাজ স্প্যানিশ আর্মাডা, যাকে তোমার ইংল্যান্ডের লোকরা বা ইংল্যান্ডের সৈন্যবাহিনী সাংঘাতিকভাবে ডিস্ট্রয় করে। এই বিরাট দুটো অ্যাচিভমেন্ট, একটা হচ্ছে তোমার ফ্রান্সিস ড্রেক্সের কাজ, তোমার ওদের পর্তুগালের জাহাজগুলোকে ক্যাপচার করা, এবং 1588 সালে স্পেনকে ধ্বংস করা। দুটোর মাধ্যমে কি হয়, ইংল্যান্ডের লোকরা এবার মনে একটা সাহস পায় যে আমরাও কি করতে পারবো, অন্য বাকি তোমার যারা মানে ইউরোপের কোম্পানি আছে তাদের মতো প্রাচ্যে গিয়ে বা ইস্টের জায়গাগুলোতে গিয়ে আমরা ব্যবসা কিন্তু করতে পারবো। এই ঘটনা যেটা কি হয় দেখো, এইবার ওখানকার যে তোমার একটা কোম্পানি এস্টাবলিশ হয় 1599 সাল, সে সময় কি হয় তোমার, গভর্নমেন্ট অ্যান্ড কোম্পানি মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন ইস্ট, এই নামে একটা কোম্পানি এস্টাবলিশ করা হয়। সেখানকার যারা ধনী ব্যবসায়ী ছিল তারা এই কোম্পানিটা বসায়, এবং তাদেরকে বলা হয় তোমার কি মার্চেন্ট অ্যাভেঞ্চার্স তাদেরকে বলা হতো। এই যে মার্চেন্ট অ্যাভেঞ্চার্স ছিল, তারা তোমার কি করে, ওখানে ট্রেডিং করা মানে ট্রেডিং করবো বলে শুরু করে। এবং যার কারণে 1600 মানে 1600 সালে কুইন এলিজাবেথ তাদেরকে কি করে, একটা মোনোপলি ট্রেডের জন্য গ্রান্টিং করে, সেটা 15 বছরের জন্য। তাহলে 1600 থেকে 1615 সালে 15 বছরের জন্য কি হয়, কুইন এলিজাবেথ তাদেরকে একটা চার্টার রাইটস দেয়, যার মাধ্যমে ওরা কি করতে পারে, পুরো ইস্টে 15 বছরে মোনোপলি ট্রেড করতে পারবে। কোন কোম্পানিটা, এই তোমার লন্ডন ট্রেডিং কোম্পানি ইন ইস্ট, এই কোম্পানিটা। আমরা একটু দিকে যাবো। দেখো এখানে লেখা, আমি লিখে নিয়েছি 1558 সাল থেকে 1603 সাল, আর এই সাইডে লেখা আছে 1556 সাল থেকে 1605 সাল। দেখো দুজনের নাম লেখা আছে নিচে। এক হচ্ছে কুইন এলিজাবেথ ওয়ান, যে ছিল সেই সময়কার তোমার ইংল্যান্ডের মহারানী, এবং সেই সময় আমাদের ইন্ডিয়াতে রাজত্ব করছে কে, মোগল সম্রাট আকবর। তাহলে আমরা বলতে পারি কি, যে কুইন এলিজাবেথ ওয়ান এবং আকবর, ওরা দুজনে হচ্ছে কি একই সময়কালের মধ্যে তোমার করেছে, ওদের পিরিয়ডটা কি সেম। এই সময় কি হয়, কুইন এলিজাবেথ ইউরোপ থেকে যে তোমার এক্সপিডিশন শুরু হয়, নাভাল এক্সপিডিশন, তার প্রথম দুটো এক্সপিডিশন হয়, সেটা হয় তোমার মলয় আর্কিপিলাগোতে। মলয় আর্কিপিলাগো আছে তোমার কি স্পাইস আইল্যান্ড, যেটা আমরা আগের দিনই পড়েছিলাম, যে স্পাইস আইল্যান্ডে যায়, যেখানে আগে থেকে কারা বসে আছে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু অলরেডি ওখানে বসে আছে। তাহলে এখানে প্রথম দুটো নাভাল একাডেমি কোথায় যায়, যে মলয় আর্কিপিলাগোতে যায়। এবার 3 নাম্বার এক্সপিডিশন যারা কোথায় যায়, তারা যায় আমাদের সুরাটে। এবার সুরাটে যখন আসে, তার ক্যাপ্টেনশিপ নিয়েছিল কে, ক্যাপ্টেন হকিন্স, এবং ক্যাপ্টেন হকিন্সের নেতৃত্বে তারা সুরাটে এসে পৌঁছায়। এবার সুরাটে যখন তারা এসে পৌঁছায়, সেই সময় সুরাটে অলরেডি পর্তুগিজরা কিন্তু আগে থেকে এখানে তোমার কি করছে, ব্যবসা করছে। এবার সুরাটে যখন আসে, তখন পর্তুগিজরা তো নিজেদের জায়গা অবশ্যই ছেড়ে দেবে না। তাহলে যদি নিজের জায়গায় ছেড়ে না দেয়, তাহলে কি হবে, পর্তুগিজের সঙ্গে ইংল্যান্ডের ঝামেলা তো হওয়া স্বাভাবিক। এবার দেখো এই যে সালটা, এরপরে তোমার কি হয়, 1603 সালে আমাদের কুইন এলিজাবেথ ওয়ানের রাজত্ব শেষ হয়, এবং তারপর নতুন রাজা হয় ওখানকার কিং জেমস ওয়ান। এবং আমাদের ইন্ডিয়াতে তখন কি হয়, যে আকবরের পর তার ছেলে জাহাঙ্গীর 1605 সালে এখানে সিংহাসনে বসেন। তাহলে দু জায়গাতে কি হলো, তোমার রাজা এবার চেঞ্জ হয়েছে।
হ্যাঁ, রাজা চেঞ্জ হলে কি হবে, এইবার কিং জেমস ওয়ান কি করে 1609 সালে একটা চার্টার পাস করে, কি পাস করে, যে এই যে কোম্পানি আছে গভর্নর অ্যান্ড কোম্পানি মার্চেন্টেস লন্ডন ইন ট্রেডিং, এরা কি করবে তোমার ওখানে ইন্ডিয়াতে কিন্তু ব্যবসা করবে এবং ভালোভাবে ব্যবসা করার জন্য এস্টাবলিশ হবে। সেই বলার জন্য ওরা কি করে, তখন মোগল সম্রাট যে জাহাঙ্গীর আছে তার কাছে পারমিশনের জন্য, মানে ফ্যাক্টরি সুরাটে লাগানোর জন্য একটা পারমিশন চাইতে যায়, এবং সেই চাইতে যাওয়ার দায়িত্ব কাকে দেওয়া হয়, ক্যাপ্টেন হকিন্সকে কিছু চিঠিপত্রের মাধ্যমে। ক্যাপ্টেন হকিন্স সেই সময় কি করে 1609 থেকে 1611 সাল পর্যন্ত জাহাঙ্গীরের দরবারে থাকে, অর্থাৎ 2 বছর জাহাঙ্গীরের দরবারে থাকে, এবং জাহাঙ্গীরের দরবারে থেকে তার অদ্ভুত কলা কৌশল দ্বারা জাহাঙ্গীরকে কিন্তু এটা বোঝানোর চেষ্টা করতে থাকে যে সুরাটে আমাদেরকে কোম্পানি লাগাতে দিন, আমরা কোম্পানির মাধ্যমে আপনাকে প্রফিট দেবো, প্রফিট শেয়ার করবো। কিন্তু এই কথাগুলো যখন তিনি আমাদের জাহাঙ্গীরকে বলছিলেন সেই সময় এখন অবশ্যই পর্তুগিজরাও ছিল, কারণ রাগে এসছে। এবার পর্তুগিজ কিন্তু জাহাঙ্গীরকে ওই হকিন্স এর মাধ্যমে এই কথাগুলো কিন্তু পৌঁছাতে দিতে চাইতেন না। কিন্তু যে হকিন্স ছিলেন তিনি পার্সিয়ান ভাষায় কথা বলতে পারতেন, এবং মোগলদের যে ভাষা ছিল সেটা অলরেডি পার্সিয়ান ভাষায় ছিল, ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে কি হতো এই কথাগুলো পৌঁছাতে পেরেছিলেন। কিন্তু তখন কিন্তু জাহাঙ্গীর খুব একটা তাকে পাত্তা দেননি হকিন্সকে, এবং তাকে পাত্তা না দিলেও কিন্তু তাকে একটা অফার করেছিলেন যে কিছু পয়সা দিয়ে তাকে নিজের দরবারে রাখার চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু সেটা কিন্তু তার সফল হয়নি। যখন এবার হকিন্স দেখলো যে এখানে তো আমাদের কোনো কাজ হচ্ছে না, তখন দেখলো যেখানে মোগলদের কি নেই, কোনো পাওয়ার নেই বা কোনো শক্তি এখনো যায়নি, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার এই পার্টগুলোতে। এবং তখন তার কি হলো, মোগল পাওয়ার যেখানে নেই সেখানে তোমার 1611 সালে মাসুলিপত্তনম, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সেখান থেকে ওরা কিন্তু নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করে দিল। এরপরে 1612 সাল যখন কি হলো, পর্তুগিজদের যে জাহাজগুলো মানে আমাদের সুরাটে ছিল, সুরাটের মুখোমুখি যে ইংল্যান্ডের জাহাজগুলো যখন আসতো সুরাটে সমসাময়িক, তখন পর্তুগিজরা কি করছিল, সেই সুরাটে ওদের জাহাজগুলোকে ঢুকতে দিচ্ছিল না, যার কারণে কি হচ্ছিল, ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যে সাংঘাতিক ক্ষতি হচ্ছিল এবং ওদের ইন্ডিয়াতে টেকা দায় হয়ে যাচ্ছিল। এইবার 1612 সালে তখন ক্যাপ্টেন থমাসের আন্ডারে বা তার মেন্টরশিপে কি হলো, তোমার পর্তুগিজ এবং ইংল্যান্ডের মধ্যে একটা বিশাল বড় যুদ্ধ হলো, যাকে বলা হয় ব্যাটল অফ সোয়ালি। এই ব্যাটল অফ সোয়ালিতে কি হলো, পর্তুগিজরা কিন্তু সাংঘাতিকভাবে হেরে গেল ইংল্যান্ডের কাছে। এই যে যখন ইংল্যান্ডের কাছে ওরা হেরে গেল, তখন কিন্তু আমাদের জাহাঙ্গীর বুঝতে পারলো যে ইংল্যান্ডের যে ব্রিটিশ কোম্পানি আছে সেই কোম্পানিও কিন্তু ইউরোপের অন্য শক্তিদের মতো কিন্তু এটা পাওয়ারফুল শক্তি, এবং যাদের কাছে কিন্তু আমার ভালো ক্ষমতা আছে, যারা কিন্তু কি করতে পারে, তোমাকে পরবর্তীকালে এখানে ব্যবসা করার জন্য পাওয়ারফুল হতে পারে বা এস্টাবলিশ করতে পারে। সেই ইয়েতে তারা 1613 সালে কোথায় মানে জাহাঙ্গীরের কাছ থেকে পারমিশন নিয়ে 1613 সালে কি করে, তাদের প্রথম ফ্যাক্টরি লাগায় সুরাটে। যখন প্রথম ফ্যাক্টরি সুরাটে লাগানো হয়, তারপরে এবার তারা ব্যবসা শুরু করে। তারপরে আমাদের ওখান থেকে মানে ইংল্যান্ড থেকে একজন গভর্নর আছেন, গভর্নর নয়, একজন অ্যাম্বাসেডর আছেন, যাকে বলা হয় রাজদূত, তার নাম হচ্ছে স্যার থমাস লো, যিনি 1615 থেকে 1619 সাল 4 বছর কি ছিলেন, ইন্ডিয়াতে ছিলেন, বা তার কার্যকাল ছিল 4 বছর। এবং যিনি জাহাঙ্গীরের দরবারে এসে তিনি কি করেন, আমাদের ইংল্যান্ডের জন্য ব্যবসা করার জন্য তিনি কি করেন, একটা পারমিশন বা চার্টার পাস করে নেন, এবং সেই পাসের মাধ্যমে, চার্টার পাসের মাধ্যমে কি বলা হয় যে মোগল রাজত্বের যে কোনো জায়গায় তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারবে, শুধু কোন রকমের ঝগড়া ঝামেলা না করে যেন ব্যবসা করা হয়, এই একটা চার্টার তারা পাস করবে। এইভাবে আমাদের কি হলো, তাহলে পুরো টাইম লাইনে আমরা বুঝলাম যে কিভাবে ব্রিটিশরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ইন্ডিয়াতে এলো এবং কিভাবে ইন্ডিয়াতে পৌঁছালো। ইন্ডিয়া যখন প্রথম ইন্ডিয়াতে আসে, মানে ব্রিটিশ যখন প্রথম ইন্ডিয়াতে আসে, সেই সালটা হচ্ছে 1607 সাল, যেটা তারা সুরাটে এসে পৌঁছায়। ঠিক আছে, তাহলে এই ঘটনাটাকে আমরা পুরো আরেকবার রিভাইজ করে নিই। দেখো, প্রথমে হচ্ছে 1580 সাল, যেখানে ফ্রান্সিস ড্রেক্স কি করে, তোমার ইংল্যান্ডের পর্তুগিজের জাহাজকে তোমার কি করে, তোমার ধ্বংস করে দেয় বা ক্যাপচার করে নেয়। 1588 সালে কি হয়, তোমার স্প্যানিশ আর্মাডা ধ্বংস হয় এবং স্প্যানিশ তোমার কি হয়, থেকে এই রেস থেকে বেরিয়ে যায়। তারপর 1599 সালে গভর্নর অ্যান্ড কোম্পানি মার্চেন্ডাইজ তোমার গঠন করা হয়। সেই কোম্পানি 16 সালে একটা 15 বছরের চার্টার পায়, মনোপলি ট্রেড করে ইস্টে, এবং তারপর 1607 সালে তারা সুরাট এসে পৌঁছায়, এবং তারপর 1607 থেকে আবার তারা পরবর্তীকালে তোমার কি হয় 1609 সালে চার্টার পাস করে। চার্টার পাসের মাধ্যমে আবার ব্রিটিশের দরবার আসে, মানে হকিন্সের এতে তোমার জাহাঙ্গীরের দরবার আসে, কিন্তু তারপর কিছু না হওয়ার কারণে কি হয়, 1611 সালে তারা মাসুলিপত্তনমের ব্যবসা শুরু করে। তারপর 1612 সালে সুরাটে তোমার ব্যাটল অফ সোয়ালি হয়, এবং তোমার 1613 সালে তোমার কি হয়, তারপর তারা সুরাটে প্রথম ফ্যাক্টরি তারা এস্টাবলিশ করে, এবং তারপর তাদের যাত্রা শুরু করে। তাহলে এরপরে যে ঘটনাগুলো ছিল তারা সেগুলো আরো ইন্টারেস্টিং। আমরা কি করবো, নেক্সট দিন আমাদের ভিডিওতে সেই আরো ঘটনাটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আগে যারা ভিডিওটা দেখেছো তারপর ভালো, যদি না দেখেছো তাহলে কি হবে, আগে ভিডিওটা কিন্তু দেখে নেবে, তাহলে এই জিনিসগুলোকে বুঝতে অসুবিধা হবে, কারণ টাইম সিকোয়েন্স ওয়াইজ মডার্ন হিস্ট্রি না পড়লে তুমি বুঝতে পারবে না যে কিভাবে তোমার ঘটনাগুলো হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।